দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন দাবি করেন, তিনি ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন। পোস্টে ইলিয়াস লিখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। বিষয়টা কে কিভাবে নেবেন আমি জানি না, তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। কেন সঠিক হয়েছে? আমরা যে হিংসুটটা জাতি ভাই, আপন ভাইয়ের উন্নতি আপন ভাই দেখতে পারি না, পছন্দ করি না। যদি সুযোগ পাই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করি। আর পলিটিক্যাল দল হিসাবে একটা দল যখন কোনো সিদ্ধান্ত করে, পরবর্তী সরকার আসলে ওটা নিয়ে সমালোচনাই করবে। তো এতে হয় কি, যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কর্তৃক রাষ্ট্রীয় কিছু কাজ কারবার হয়, যেগুলোতে পরিবার, ব্যক্তি, এই জিনিসগুলো যদি আপনি কানেক্ট করেন, দেন হয় কি, আমাদের হিংসির দেশ, তো পরের সরকার আসলে এটা আবার পরিবর্তনে যায়। দাদারে খুশি করতে গিয়া দিদি সব আরামে জেলে পড়ে দিচ্ছে। দাদা খুশি হইলো ঠিকই, কিন্তু শেয়ার টিকে রাখতে পারলো না। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোন দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। বাংলায় একটা প্রবাদ আছে, ধন্যী রাজার পুণ্যি দেশ। মানে রাজার ভাগ্যে প্রজাদের ভাগ্য বদল হয়। রাজার ভাগ্য যদি ভালো থাকে, সেই ভাগ্য ধরে সেই বছর দেশে ফসল হয়, দেশের মানুষ সুখে শান্তিতে থাকে। এই জন্যই বলা হয় ধন্যী রাজার পুণ্যি দেশ। মৌলানা সাইদি হুজুর মারা যাওয়ার পর গুজব ছড়ায় দেওয়া হয়েছিল যে চাঁদের মধ্যে ওনাকে দেখা গেছে। এই গুজব ছড়ায়, বুঝছেন, ওই যে হত্যাকাণ্ডটাকে ডাইভার্ট করে দিচ্ছে, সবাই নজর ঘুরে দিচ্ছে, ওনার মৃত্যুর পর যে হত্যাকাণ্ডটা হচ্ছে, এইটারও বিচার হবে। ছাত্ররা নতুন দল গঠন করলো। এই দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে? এই দল আত্মপ্রকাশের পর মানুষের পারসেপশন কি বলছে? বিএনপি জামাত কোন দলের সাথে এই ছাত্রদের দলটি অ্যালায়েন্সে যেতে পারে? আগামী রাজনীতিতে এই দলটিকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে? ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটি নতুন থাকে প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ইলিয়াস হোসেন একটা কথা বলছেন, উনি কোনো ফালতু কথা বলেন না, কখনই আমি দেখি নাই যে আউল ফাউল কথা বলছে। উনি বলছে বিদেশের কোথাও নাই, উনি যাচাই বাছাই না কইরা কয় নাই। কিন্তু ওবায়দুল কাদের পৃথিবীর কোথাও দেখা যাচ্ছে না, পৃথিবীর কোথাও তাকে দেখা যাচ্ছে না, তার মানে বিদেশে কোথাও নাই। পৃথিবীর একটা জায়গায় আছে যেখানে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হলো বাংলাদেশ, ওনার নিজের দেশ, মাতৃভূমি। আরে নোয়াখালীতে থাকতে পারে না, নোয়াখালীর দিকে যাবে না। নোয়াখালীতে ওনার শত্রু বেশি, তো নোয়াখালীর মানুষটা বেশি জ্বালাইছে। ওনার ভাই, আপন ভাই তো ওনার উপরে খেপা, বংশের সবাই খেপা, ওদিকে যাবে না। কোথায় জানি আছে। ইলিয়াস হোসেন যখন বলছে আছে ভাই, আছে, বাংলাদেশি আছে, তবে জিনিস একটা ছিল রে ভাই। হ্যাঁ, জিনিস একটা ছিল, শেষ দিকে শোনা গেছিল। ওই যে আজকেও দেখলাম নাগরিক টিভিতে, ও নাকি শেষে মেঘলা নামে একটা নায়িকাকে ফোন দিছে ওই মোহাম্মদপুরের কোন একটা সাইডে। নাস্তার ফোন নাম্বার যেখানে ছিল বন্ধ করছে টেলিফোনটা 5ই আগস্টে। এই 5ই আগস্টে যেখানে লাস্ট ফোন নাম্বার তার বন্ধ হয়েছে, নাগরিক টিভিতে বললো যে এটা এই মোহাম্মদপুরের কোথাও একটা জায়গা, ওর আশেপাশে মেঘলা নামে একটা নায়িকা থাকে। হ্যাঁ ভাই, এটা হইতে পারে। নায়িকাদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল ভাই, যোগাযোগ ছিল। অনেকগুলা নায়িকারে উনি পালতো রে ভাই, পালতো। খোর, একদম খোর, পুরা খোর ছিল একটা ভাই, পুরা খোর। রোমান্টিক কথা কইয়া ফাঁসাইতো। অনেকে, বুঝছেন, তার কাছ থেকে অনেক মালও কামাইছে, বহুত মাল কামাইছে। মিডিয়া, গাড়ি নিছে, বাড়ি নিছে, অনেক কিছু নিছে, এবং সিনেমা তো টাকা ইনভেস্ট করছে। অনেক মহরত আইছে, গোপনে সিনেমাতে টাকা ইনভেস্ট করতো ওইসব নায়িকাদের মাধ্যমে। ওইসব নায়িকাদের একজন আমার সাথে যোগাযোগ করছিল একটা টাইমে, এক সাংবাদিকের মাধ্যমে। ওই নায়িকা সরাসরি না, সাহস পায় নাই, একজন সাংবাদিকের মাধ্যমে।
ওই নায়িকার ইদানিং নাম শোনা যাইতেছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কারণ ওই সাংবাদিকের কথায় আমি রাজি হই নাই। অনেক টাকার লোভ দেখাইছিল, আমি রাজি হই নাই। রাজি যদি হইতাম আজকে তো এই বদনামের সাথে নিজের নামটা চলে আসতো। উপর আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে বদ লোকটা দেশ চালাইতো, এই বদ লোকটাই কিন্তু আওয়ামী লীগকে ডুবাইছে। আওয়ামী লীগ চিনছিল কিন্তু একদম শেষের দিকে 5ই আগস্টের আগে তারে ভুয়া ভুয়া কইছে না, ওই যে একটা সম্মেলনে ভুয়া ভুয়া ছাত্রলীগের পোলাপানি বলছে। কারণ কি জানেন, এই লোকটা শুধু বদই ছিল না, হিংসুটে ছিল। কোন নেতা ওইটা আসুক এটা চাইতো না। আওয়ামী লীগের মধ্যে কোন নতুন নেতা তৈরি করছে দেখছেন? কাউরে করে নাই। ওই যে সাদ্দাম, ওইটা কোন নেতা হইল? হাঁটা চলা ফিরাই তো ভালো না, অন্যরকম। অন্যরকম। আবার সিনেমারও একজন আছে, হাঁটা চলা ফিরা কিন্তু অন্যরকম। এই লোকটা কিন্তু সাপ্লাই দিত। এই কাউয়া কাদের না, সরি কাউয়া কাদের বলবো না, কাউয়া কাদের বলবো না। কারণ কি জানেন না, আমার বাবার নামও কাদের। না, কাউয়া কাদের বলা উচিত হবে না। আমার বাবার নামও কাদের। কাদের সাহেব, কাদের সাহেব, এই কাদের সাহেবকে কিন্তু সিনেমারও কয়েকজন সাপ্লাই দিত। এর মধ্যে একজনকে উনি এমপি বানাইছে। বেশি দিন থাকতে পারে না, এমপি হওয়ার কয়েক মাস পরই তো সব কিছু চইলা গেল, কোথায় জানি আছে। ওই এমপি এখন ভারতে আছে, কিন্তু এই লোক বাংলাদেশের মধ্যেই আছে। যেহেতু বলছে ইলিয়াস হোসেন, সবাই খুঁজা দেখেন, মহল্লায় মহল্লায় নিজের দিকে বাসায় বাসায় খোঁজ নেন। আমার মনে হয় কি জানেন, ওই যে আরেকজন পালাইছিল না এক সময় আমাদের বিএনপির, উনি ছিলেন বিএনপির। বিএনপির আমলও অনেকে পালাইছে। এর মধ্যে হারিস চৌধুরী, উনি ছিলেন প্রধানমন্ত্রীর মানে বেগম খালেদা জিয়ার উপদেষ্টার মনে হয়। যাই হোক, উনিও কিন্তু পালাইছিলেন ওই 1/11 সময় বা আরো আগে কোন একটা টাইমে উনি পালায় গেছিলেন, কিন্তু সবাই জানতো উনি মারা গেছেন। ওনার বাসার লোকজন, ছেলে মেয়েরাও জানতো, তাই কেউ জানতো না। পরে জানা গেল উনি মারা যাওয়ার পর পান্থপথের এখানে একটা ফ্ল্যাটে উনি থাকতো। লম্বা দাড়ি, পুরা গেট আপ চেঞ্জ, মসজিদে যাইতো, নামাজ পড়তো আর বাসায় আসতো। ওই বাসায় মারা গেছে, বুঝছেন, ওই বাসার মধ্যেই মারা গেছে। ঠিক এইরকম এই কাদের সাহেব বাংলাদেশের কোথাও না চুপ করে আছে। 7 মাসে দাঁড়িয়ে অনেক বড় হয়ে গেছে, এখন আর চেনা যাবে না। আমার মনে হয় এভাবে থাকতে থাকতে উনি কিছুদিন পর ওই হারিস সাহেবের মতো মসজিদে যাবে, নামাজ পড়বে আর বাসায় আসবে, কারোর সাথে আর যোগাযোগ করবে না। আমরা আর কে চিনতে পারবো না, কেউ চিনতে পারবো না। এভাবেই থাইকা যাবে, কিন্তু এইভাবে গোপনে থাকবে না একজন। উনি কিন্তু আসবে, হাসিনা আপা। উনি আসবে, উনি থামতেছেন না। ওনার অডিও কল আজকেও ফাঁস হয়েছে। আরে বাপরে বাপ, আজকের কিনা এটা আমি জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে লাস্ট অডিও কল। যেহেতু রোজার কথা আছে, এখানে রোজার কথা আছে, উনি রোজা রাইখা কথা বলতেছে। হায় আমার এত কষ্ট লাগছে একটা ব্যাপারে। উনি বলতেছেন, এই দেখো আমি রোজা মুখে তোমাদের সাথে কথা বলতেছি, এখন তারাবি পড়ুন, মানে বারবারই কথাটা বলতেছে। কেন বলতেছে আমি জানি না। আমরা কথা বলার সময় কি বলি আমি রোজা আছি, তারাবি পড়ুন? কেন এটা বলুন? তার মানে তোমরা বোঝো আমি রোজা রাখি, তারাবি পড়ি, বুঝাইবার জন্যই তো বলতেছে না। এটা বুঝাইতে হবে কেন একজন মুসলমান? আমার এখন সবাই তো আমি নামাজ পড়ে বসতেন, আমি তো আরো আগেই চলে আসছি। আমাকে এখন নামাজও পড়তে হবে, আবার ভোরাত্রি উঠে সেহরি করতে হবে, রোজা রাখতে হবে। আমি কিন্তু সারাদিন রোজা ছিলাম। এই রোজা মুখে সবাইকে আমি ধন্যবাদ চাই। আমি আবার আসবো, তবে আমি এভাবে কথা বলার সুযোগ করে দেন। থাকলেই শোনা যাবে। মাসে 2 দিন সময় দেন। সময় দেবো। আজকে তো কত 1489 জন লাইনে আছে অনলাইন।
হ্যাঁ 1499 ব্যাপার। হ্যাঁ আমি দেখতেছি তো 1499। হ্যাঁ 1499 ব্যাপার। হ্যাঁ আমি দেখতেছি তো 1499। 1400 মানুষ ফলো করতেছে, ওইটা অহংকার নিয়ে বলতেছে। কোথায় গিয়া ঠেকছে বুঝা নিয়েন, মন মানসিকতা কোথায় নিয়ে ঠেকছে এতে আপনাদের বুঝা নিতে হবে। মানসিক ভাবে উনি সুস্থ না, একদমই না ভাই। যে যাই মনে করেন, একটা মানুষ এই দেশের রানী ছিল, রানী হঠাৎ কইরা, জানেন উনি তো 4 তারিখও জানতো না 5 তারিখে সবকিছু চলে যাবে। হঠাৎ কইরা সব হারায়া দিশা হারা হয়ে গেছে। ইন্ডিয়া তাকে কথা দিয়েছিল হয়তো 1 সপ্তাহের মধ্যে আবার তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, তোমার সিংহাসনে বসায় দিব, এরকম কথা দিছিল। সেসব পার হইয়া চইলা গেল 7 মাস। এখন চলে আসছে জাতিসংঘের ব্যাপারটা। উনি তো সবই খবর রাখে, সবই খবর রাখে। এইসব ব্যাপার মাথায় চাপ নিতে পারতেছে না, যার জন্য সবাই সাথে কথা বলতেছে, গ্রামগঞ্জে উপজেলায় কিচ্ছু বাদ দিতেছে না। সবাই অপেক্ষা করেন, সবার কাছে ওনার টেলিফোন আসবে, আসলে কথা কইেন। হ্যাঁ কথা কইেন, কথা না বলতে পারলে উনি পাগল হয়ে যাবে। হ্যাঁ উনি পাগল হয়ে যাবে, ওনাকে কথা বলার সুযোগ দেন। আমি মনে করি আমরাও সবাই মেনে নিব ওনার কথাগুলা। উনি বলুক, আরো কথা বলুক, এটাই উপরওয়ালার খেলা। হ্যাঁ এটাই উপরওয়ালার খেলা। সবাই বুঝে নিবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর কোথায় নিয়ে ঠেকায় দেখেন, চোখের সামনে। হ্যাঁ চোখের সামনে। এই যে কাদের সাহেব মারা গেলে কোথায় তাকে কবর দিব, যেটা গুজব শোনা যাইতেছে মারা গেছে। আসলে এই গুজবটা নিজে থেকেই ছড়ানো হয়েছে, যেন কেউ আর না খুঁজে। হ্যাঁ ওই গুজবটা কিন্তু হারিস সাহেবের সময় ছড়ানো হয়েছিল, যিনি মারা গেছে। ওই গুজবটা ইনিও ছড়াইছে, এই দেশেই আছে। কিন্তু আমরা কোনো গুজবে বিশ্বাস করব না। আমরা এখন সজাগ, ওই আগের কথায় আবার আসবো। চাচা হেনা কোথায়? হ্যাঁ এই বয়সটাকে এনজয় করেন। যাদের বয়স হয়ে গেছে, যেসব নেতার বয়স হয়ে গেছে, বছরে 10 বার বিদেশে চিকিৎসায় যান, তারা অফশোরে চলে যান। নতুনদের আসতে দেন। হ্যাঁ নতুনদের আসতে দেন। নাতিনদের নিয়ে, ভাতিজাদের নিয়ে খেলা করেন। খেলা করার সময় চাচা হেনা কোথায়? আর আপনারা উত্তর দিবেন, হেনার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ জীবনটাকে উপভোগ করেন, সময় নষ্ট করেন না, নতুনদেরকে ছাইরা দেন। সবাই অনেক বড় একটা সুসংবাদ রয়েছে আপনাদের জন্য। সেটা হলো আমাদের ওবায়দুল কাদের চৌধুরী, যার ডাকনাম হলো কাউয়া কাদের। আমাদের শ্রদ্ধেয় ওবায়দুল কাদের চৌধুরী, যার ডাকনাম হলো কাউয়া কাদের। তো তার সন্ধান পাওয়া গেছে, তার সন্ধান পাওয়া গেছে। তো বেশ কিছুদিন ধরে, না কিছুদিন না, আসলে গত 6-7 মাস ধরে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে। মানে ব্যাপক অনুসন্ধান হচ্ছিল তাদের নিয়ে, যে আর কাউকে পাই আর না পাই, কিন্তু ওবায়দুল কাদের, কাউয়া কাদেরকে পেতেই হবে, ওবায়দুল কাদের সাহেবকে পেতে হবে। তো শেষ পর্যন্ত আমাদের এই হজরত ওবায়দুল কাদের সাহেবকে পাওয়া গেছে, এবং সে বলে বাংলাদেশি রয়েছে। এখন ভাই যার তার কথা তো বিশ্বাস করা যায় না। আজকাল ইউটিউব ফেসবুকে আসলে ভাই মনটাই খারাপ হয়ে যায়, বুঝছেন? কার কথা সত্যি কার কথা মিথ্যা ভাই ভাই এটা বোঝা খুব দায়, বোঝা খুবই কঠিন কাজ। না বিশ্বাস করা যে ইলেকট্রনিক্স মিডিয়া আলাদের, না বিশ্বাস করা যে প্রিন্ট মিডিয়া আলাদের। দেখি সেদিন দেখি জনকণ্ঠ পত্রিকাতে লিখতেছে যে শেখ হাসিনা বলে ওই যে ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। তারপর একটা ছবিও দেখলাম সেখানে। তো এই ছবি দেখে মানে আমার নিজেরও মন ভেঙে গেছে, বুঝছেন? এই ছবি দেখে হঠাৎ আমার নিজেরই মন ভেঙে গেছে। সারা রাত ঘুরতে পারেনি যে শেখ হাসিনা নানান দুশ্চিন্তায় ধূমপানে আসক্ত, মাদকাসক্ত হয়ে পড়ছে। ভিডিও নিয়ে নিউজের ক্যাপশনটা হলো এরকম। আমি তো আর নয়াদিল্লিতে গিয়ে দেখিনি শেখ হাসিনা আসলে মাদকাসক্ত কিনা। উনকে ডাল ভাত খায়, পান খায় না সিগারেট মদ খায়, এগুলি তো আমি জানি না, দেখিনি। তো এটা তো জানার জন্য আমাদের পত্র পত্রিকার উপরই নির্ভর করতে হয়। তো এখন পরে যেদিন কাহিনীটা আমি শুনলাম সন্ধ্যাবেলা, সারা রাত ঘুরতে পারিনি চিন্তায়। পরের দিন সকালে দেখি এটা বলে ফেক নিউজ। এই জনকণ্ঠের ফেক নিউজ আবার অন্যান্য পত্র পত্রিকারা লিখতেছে যে দেখো এটা ভাই ফেক নিউজ। এখন জনকণ্ঠরা বলছে যে ভাই আমি নিউজ করিনি, করছে আবার হলো আরেকজনে, এবং আমার লোগো টোগো ব্যবহার করে।
তো এখন এমনি যদি হয় ভাই ফেসবুক ইউটিউবে মানে খুব কঠিন হয়ে যাবে। আমার বিরাট পেরেশানিতে আছে ভাই, কাটটা সত্যি কাটটা মিথ্যা। তো এতদিন তো জেনে আসলাম যে আমাদের এই হযরত ওবায়দুল কাদের সাহেবকে দেখা গেছে কলকাতার কোন বাজারে চা খাইতেছে সেখানে, তারপর শুনলাম নয়াদিল্লিতে উনি আছে, তারপর শুনলাম উনি ইউরোপে চলে গেছে, তারপর একবার শুনলাম উনি বলে সিঙ্গাপুরে আছে। তো শেষমেশ আমাদের ইলিয়াস ভাইয়া একটা খতরনাক নিউজ, আমাদের ইলিয়াস ভাই একটা খতরনাক নিউজ তার ভেরিফাইড ফেসবুক পেজে উনি পোস্ট করেছেন কয়েক ঘন্টা আগে। সেটা লিখেছেন উনি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি, তার মানে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমাদের ইলিয়াস ভাই জেনেছে ওবায়দুল কাদের দেশে আছেন। ভালো কথা, তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। তো গত কয়েকদিন ধরে কিন্তু এই নিউজটা আমাদের চোখের সামনে বারবার আসছিল যে বিভিন্ন সেকেন্ড লেভেলের যে ফেসবুক পেজ ইউটিউবার আছে, তো তারা কিন্তু এটা নিয়ে নিউজ করছে যে আমার মনে হয় যে ওবায়দুল কাদের মারাই গেছে। তো তারপরে দেখলাম যে আইসিইউতে ওবায়দুল কাদেরকে অক্সিজেন মাস্কে দিয়ে শুয়ে রাখছে এই সেই, তারপরে ও দেশ ছেড়ে যে পালায় যেতেছে অন্য দেশে, সেখানকার ওই একটা মানে একটা ছবি ফুটেজ দিয়ে তারপরে এইসব নিউজ টিউজে ছড়ালাম। তো আমাদের ইলিয়াস ভাই নিশ্চিত করছে যে না ভাই উনি দেশ ছেড়ে যায়নি, উনি মরেওনি, উনি সহি সালামতে এখন বাংলাদেশে রয়েছেন। তো বাংলাদেশে আপনারা যারা আছেন তারা এখন বাকি দায়িত্ব হলো আপনাদের খবর দেওয়ার দরকার। আমি খবর দিয়ে দিছি যে হযরত ওবায়দুল কাদের বাংলাদেশ আছে, এখন বাংলাদেশের জনগণ কি করবেন না করবেন এটা বাংলাদেশের জনগণের হাতেই ছেড়ে দিয়েছেন। তো এখন তার এই পোস্টের নিচে প্রায় ৬,০০০ মতো কমেন্ট আছে। তো আমি কিছু কিছু কমেন্ট পড়ছিলাম, তো একটা কমেন্ট পেলে আমার খুব হাসি লাগলো। সেটা হলো আপনারা শুনেছেন যে ওবায়দুল কাদের সাহেব ওই ইসের আমলে শেখ হাসিনার রেজিমের আমলে উনি যখন যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান ছিলেন, মানে যোগাযোগ মন্ত্রী ছিলেন, তখন কিন্তু কোন এক ভাষণ উনি বলেছিলেন যে আমরা কোনোদিন পালাবো না, পালাবো কোথায়, আমরা কোনোদিন পালাবো না, পালাবো কোথায়, কেলেকে পালাবো, এইসব ঝাড়িটারি আমাদের নিয়েছিলেন। তারপরে বলছে যদি পালাইতে হয় পালাবো কি লেগে, আমরা যাবো হইলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাড়িতে, সেই ঠাকুরগাঁয়ে মিস্টার ওই ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবে, যে কিনা আবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব না কি জানো, আমি সঠিক জানি না। তো এই হইল ভাই কাহিনী। তো এখন এই যে কমেন্টগুলো রয়েছে, তো তারা বেশিরভাগ কমেন্টে লিখতেছে যে ঠাকুরগাঁয়ে যে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে আছে তার বাড়িতে তল্লাশি চালালেই সেখান থেকে এই ওবায়দুল কাদের মানে আমাদের হযরত ওবায়দুল কাদের সাহেবকে খুঁজে পাওয়া যাবে। বেশিরভাগ মানুষের কমেন্ট হলো এইটা। দ্বিতীয় আরেকটা কমেন্ট আমার চোখে পড়েছে, সেটা হলো ওবায়দুল কাদের সাহেবকে খুঁজে না তাকে আবার পুনরায় তাকে খুঁজে এনে আবার পুনরায় তাকে এই যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হোক এবং তার উপদেষ্টা বানানো হোক। তো এইসব নিউজে এলো এখন ৬ লাখ। তো হাসি ঠাট্টা তামাশা এগুলো সবকিছু করছে এই আমাদের ইলিয়াস ভাই, যেহেতু এই পোস্ট করেছে। তো ইলিয়াস ভাই আসলে বাংলাদেশের মানুষের সাথে ফাজলামি করার মতো পাবলিক না, বাংলাদেশের মানুষের সাথে সহজ সরল মানুষের সাথে ফাজলামি করার মতো পাবলিক ইলিয়াস ভাই না। তো কথাটা মোটামুটি 90% আমরা সত্যতা ধরতে পারি। এখন যেহেতু ইলিয়াস ভাই নিজে চোখে গিয়ে দেখেনি, তো তারপরে তো সে যে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে, এটা যে উনি সাহস করে এটা ওনার ওয়ালে লিখেছেন, তো 90% আমরা এটার উপরে ভরসা রাখতে পারি। 10% হলো আল্লাহ মাহবুব জানে, আজ থাকলে আছে না থাকলে নাই। তো এখন ভাই উনি আছে বা নাই এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আওয়ামী লীগের হাই প্রোফাইলড একজন পার্সন, তাই না? তো উনি যদি বাংলাদেশে থেকেই থাকেন তাহলে তো বাংলাদেশের যে আইন প্রশাসন রয়েছে, যে ল এনফোর্সমেন্ট রয়েছে, যে এনএসআই রয়েছে, গোয়েন্দা ডিপার্টমেন্ট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, তো তাকে খুঁজে বের করা তো ভাই খুব কঠিন কিছু না। উনি এমন এক ব্যক্তি 10 বছরের শিশু তাকে চিনবে, 10 বছরের একটা ন্যাংটা পোলার সামনে যদি ওনাকে ওবায়দুল কাদের সাহেবকে সামনে এনে দাঁড় করেন, উনি চিনবে যে আমি এর চিনি লোকাবকারে, বুঝছেন? এত জনপ্রিয় উনি ছিলেন। তো উনি লুকিয়ে থাকার পাবলিক না, লুকিয়ে থাকার সম্ভব না। তো আশেপাশে কোনো না কোনো জায়গায় তো নিশ্চয়ই আছে। তো আমাদের গোয়েন্দা বাহিনী সংস্থা যদি একটু চেষ্টা করে তাহলে নিশ্চয়ই তাকে খুঁজে বের করতে পারবে। তো আপনাদের জন্য সুসংবাদ দিলাম, আমাদের ওবায়দুল কাদের সাহেব মরেনি এবং দেশের মায়ায়, দেশের প্রেমে, দেশের মায়ায় দেশকে উনি আসলে সত্যিই খুব ভালোবাসতেন। উনি একজন দেশপ্রেমিক লোক। তো যার ফলে সবাই পালিয়ে টালিয়ে গেল, উনি কিন্তু পালিয়ে যাননি, উনি দেশেই রয়েছেন। এখন ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে থাকুক, ল এনফোর্সমেন্টের কারো ছত্রছায়ায় থাকুক বা ক্যান্টনমেন্টে থাকুক বা যেখানে থাক না কেন, দোয়া করি আল্লাহর জন্য উনি সহি সালামতে থাকুক।
থাকুক, এটা তার আমাদের ব্যাপার না, এটা হলো সরকার তো সরকার ব্যাপার। বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইউনূস সাহেব কি ডিসিশন নেবে ওবায়দুল কাদের সাহেবের প্রতি, এখন উনি যা করার করবে। এখন আমাদের তো ভাই আমরা আর কি করতে পারি। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সিটিজেন্স পার্টির ভবিষ্যৎ কি, এটা নিয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে। নানান দিক, নানান উপাদান কনসিডার করে আলোচনা করার দাবি রাখে, কিন্তু আমি সংক্ষেপে, যেহেতু প্রথম দিক, 7টা পয়েন্ট নোট করেছি। এই 7টি কারণে শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি ব্যর্থ হবে। এরা জনগণের সাড়া পাবে না, যে হাইপ তৈরি হয়েছে এটা থাকবে না। কি সেই 7টি কারণ আপনার মন্তব্য করে জানাবেন। দর্শক, প্রথম কারণ হিসেবে আমি যেটা মনে করি, এই নাগরিক পার্টি নিডর ফুল কিংস পার্টি নর ফ্রি ফ্রম কিংস পার্টি। এরা আসলে ফুল কিংস পার্টিও না, আবার কিংস পার্টি থেকে মুক্ত বিষয়টা এরকমও না, মাঝামাঝি একটা অবস্থা। এটাই হচ্ছে ধরা খাওয়ার প্রধান কারণ। ফেরদৌস আহমেদ কুরেশির চাইতে একটু ভালো হবে, এর চাইতে বেশি কিছু না। কিংস পার্টি হলে এটা ভালো, এটা সফলতা সম্পন্ন সবচেয়ে বেশি থাকে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় সফল দল বিএনপি, কিংস পার্টি, একসময় সফল দল জাতীয় পার্টি, কিংস পার্টি। কিংস পার্টি তো এই দিকটা আছে, সহজ হিসেবে আপনারা তো বুঝেন যে কিংস পার্টি তো সফল হয়। সরকারি সুযোগ সুবিধা আপনি পাবেন, গোয়েন্দা সংস্থার সহযোগিতা, আর্থিক সহায়তা পাবেন, রাষ্ট্র আপনাকে দল গঠনের সহায়তা করবে। তো এর চাইতে সফলতার সম্ভাবনা তো আর কেউ থাকে না। তো কিংস পার্টি হলে তো সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে সফলতা, কিন্তু না, এরা ওইভাবে কিংস পার্টিও না। ওই আসিফ মাহফুজের মন্ত্রণালয়ের কিছু সুবিধা পাবে, প্রধান উপদেষ্টার একটু সফট কর্নার আছে, কিন্তু তিনি ওইভাবে কোনো হেল্প করবেন না। সেনাবাহিনী প্রধান যে ধমক দিয়েছেন, এই ধমকটা ছাত্রদের বিরুদ্ধে দিয়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো হেল্প পাওয়া যাবে না। এর মানে আধা কিংস পার্টি। এই আধা কিংস পার্টি এটা আবার জনগণ বর্জন করবে, যে তোমরা সরকারের সুযোগ সুবিধা নেওয়া আবার ভালো নিতে পারো না। কিংস পার্টির আশা যারা এসেছিল তারাও আশাহত হবে। আবার যারা কিংস পার্টি পছন্দ করে না বা কিংস পার্টি যে কারণে ব্যর্থ হয়, ওই ব্যর্থতার উপাদানও আছে। একটা জগা খিচুড়ি, এভাবে একটা দল সফল হয় না। ফুল কিংস পার্টি হলে তারা সফল হয়, যেমন বিএনপি জাতীয় পার্টি সফল হয়েছিল, কিন্তু আধা হলে হয় না। বা এটা ডিসগাইজ করলে, প্রতারণা করলে হয় না। যেমন বাংলাদেশের ইতিহাসে যত কিংস পার্টি সফল হয়েছে সেটা ওপেন, কিন্তু ছদ্মবেশী কোন কিংস পার্টি বাংলাদেশে সফল হয়নি। ওদের ব্যর্থতার অন্যতম কারণ হবে এটা। যেমন বিএনপি কিংস পার্টি, সেটা ঘোষণা দিয়ে করা হয়েছিল, এটা গোপন কিছু না, ওপেন ঘোষণা ছিল জিয়াউর রহমানের। নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে জাগদল বা ইত্যাদি এর পরে তিনি বিএনপি করেছেন, একেবারে ওপেন ট্রান্সপারেন্ট ছিল। কিংস পার্টি ছিল অবশ্যই, এর সাথে সেম ঘোষণা দিয়ে তিনি জাতীয় পার্টি করেছেন, এটা গোপনে কিছু না। জিয়াউর রহমান কিন্তু বলেন নাই যে না বিএনপির সাথে আমি জড়িত না, এটার সাথে আমার সরকার জড়িত না, এটা কিন্তু বলে নাই। এর সাথেও কিন্তু এরকম বলেন নাই, ওপেনলি করেছেন, যেটা দরকার আছে করছি। কিন্তু ছদ্মবেশী কিংস পার্টি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন সফল হয়নি। যেমন ফেরদৌস আহমেদ কুরেশির মাধ্যমে 111 সরকার একটা কিংস পার্টি করার চেষ্টা করেছিল, ছদ্মবেশী। তারা কিন্তু বলে নাই যে না এটা আমরা করছি, কিন্তু এটা মানুষ গ্রহণ করেনি। এই প্রতারণা বা ছদ্মবেশী কিংস পার্টি মানুষ গ্রহণ করে না। হাসিনা অনেক কিংস পার্টি তৈরি করেছিল এই 24-এর দামি নির্বাচন কেন্দ্র করে, ছদ্মবেশী, স্বীকার করেনি, কিন্তু কেউ সফল হয়েছে? সেই শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম কোথায়? মেজর হাফিজও গিয়েছিলেন, তিনি ফিরে এসেছেন, ভালো করেছেন, এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। মানে ছদ্মবেশী কিংস পার্টি সফল হয় না, ওপেন কিংস পার্টি সফল হয়। ডক্টর ইউনূস যদি ঘোষণা দিতেন যে না বাংলাদেশের পরিস্থিতিতে আমার একটা দল প্রয়োজন, তাহলে সেটা সম্ভব হতো, আমি মনে করি, নইলে এটা সম্ভব হবে না। তাদের সফলতার অন্যতম, তাদের ব্যর্থতার, এই জাতীয় নাগরিক পার্টির ব্যর্থতার অন্যতম কারণ হবে এই জগা খিচুড়ি। এরপরে আসে দেখেন, বাংলাদেশে কিংস পার্টি হিসেবে বা যেভাবে যারা সফল হয়েছে, বর্তমান বাস্তবতায় ধর্মীয় মূল্যবোধ, মুসলিম মানুষ, এগুলো ধারণ করা ছাড়া কেউ সফল হতে পারবে না।
নইলে ওই বামপন্থীদের মতো বা বামপন্থার একটা এক্সটেনশন, এর বেশি দূর যেতে পারবে না। আচ্ছা, মোমবাতি পূজা করা কোন দল বাংলাদেশে গণমানুষের দল হয়েছে দেখেছেন? এটা সম্ভব? জিয়াউর রহমান ইসলামকে ধারণ করে, খালেদা জিয়া ইসলামকে ধারণ করে, ইসলামী মূল্যবোধ চর্চা করে বিএনপিকে এতদূর নিয়ে এসেছেন। পাকিস্তানপন্থী, রাজাকার, কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এদেরকে এখানে এনে তারপরে এর সাথেও কিন্তু ইসলামকে ধারণ করে ইসলামকে সামনে রেখে এসেছিলেন। কিন্তু এই নাগরিক পার্টি কি করলো? শুরুতেই এখানে গে ঢুকিয়ে দিল, ইসলামপন্থী ট্যাগ দিয়ে একটা অংশকে মাইনাস করলো, কিন্তু গে ঠিকই পোস্ট পজিশন পায়। আপনি কি মনে করেন যে বাংলাদেশে গে কোনো পার্টি, যে দলে গে আছে এই দল মানুষ গ্রহণ করবে? বাংলাদেশে সালমান মুক্তাদির কিন্তু জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিল। সালমান মুক্তাদির এটা হয়তো সমর্থন করেন, কিন্তু প্রকাশ্যে তিনি গে না, কিন্তু ওপেন গে আছে এই দলে। আপনারা জানেন এটা নিয়ে অলরেডি তোলপাড় চলছে, এটা কোনো জবাব ওরা দিতে পারবে না। হয়তোবা জনগণের সমালোচনার মুখে বহিষ্কার করবে যে ওদের নীতি আদর্শ যেটা ঘটে গেছে, এই ধাক্কা ওরা সামনে উঠতে পারবে না। বুঝতে পারছেন? ইসলামী আদর্শ ধারণ করে না, বরং গে এখানে রাখে। সাবেক শিবির হলে সমস্যা, যদিও অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, অনেকে ঠিকই গেছে, কিন্তু গে হলে সমস্যা নেই, মোমবাতি পূজা করলে সমস্যা নেই। এটা তাদের ব্যর্থতার একটা কারণ হবে। ব্যর্থতার আরেকটা বড় কারণ হবে, আপনি লিখে রাখেন, এদের শীর্ষ নেতৃত্বের নামে খুব শুরুতেই বিভিন্ন স্ক্যান্ডাল বা ঘটনা ফাঁস হবে। এরা আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছে অলরেডি। যেমন মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে 25 থেকে 30,000 লোক হয়েছে। কেউ 2 লাখ বলে, ওটা ভুয়ো কথা। 25 থেকে 30,000 লোক হয়েছে। এসব চাপাবাজি করে লাভ নেই। কোন জেলা থেকে কতজন গিয়েছে হিসাব দেখার না, কয়টা গাড়ি গিয়েছে এগুলো আমরা বুঝি না। 25-30,000 লোক হয়েছে, হোটেল 1 লাখ প্রচার করে লাভ নেই। তো এই পরিমাণ লোক, যে জমকালো অনুষ্ঠান, এতে কি পরিমাণ খরচ হয়েছে, এই টাকাটা কোথা থেকে? নিঃসন্দেহে এই নেতাকর্মীদের টাকা না, তার বা কেউ ধনী না। নাহিদের অ্যাকাউন্টে 10,000 টাকা, নাহিদ তো দিতে পারেনি, আর আক্তারের অ্যাকাউন্টে হয়তো টাকাই নেই। এরা বেশিরভাগই বেকার, আমি চিনি, এদের টাকা নেই। এরা তাহলে এদের অর্থের উৎস কি? এগুলো যখন স্বচ্ছতার প্রশ্ন আসবে, জনগণ যখন জবাব চাইবে, এরা জবাব দিতে পারবে না। জবাব দিতে গেলেও তখন ওই বিদেশি এজেন্সির টাকা, অমুক অবৈধ ব্যবসায়ীর টাকা, নানান, এবং তিনি কেন দিলেন এইসব প্রশ্নে এরা ধরা খেয়ে যাবে। এবং ওরা খুব শীঘ্রই দেখবেন যে অল্প কিছু টাকার কারণে অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, এগুলো ধর বিভিন্ন স্ক্যান্ডাল সামনে আসবে। এমনকি হানি ট্র্যাপে অলরেডি অনেকে পড়েছে, এগুলো সামনে আসবে। ওরা ডিমোরালাইজ, যেমন এই ভিপি নূর একটা ট্র্যাপে পড়েছিল, সাফাদির সাথে এক বৈঠকে নূরের রাজনীতি শেষ। তো এরকম বহু ঘটনা, ওইরকম সাফাদি টাইপের অনেক, হানি ট্র্যাপ টাইপের অনেক ঘটনা সামনে আসবে। দেখবেন ওরা এইসব ঘটনায় মুহূর্তের মধ্যে ধসে পড়বে। ওদের ব্যর্থতার আর একটা কারণ হবে, এই দলটা ইনক্লুসিভ দল না, এবং এরা ভোটের রাজনীতিতে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন এই দলটাকে বলা হয় ছাত্রদের দল, এখানে পুরোপুরি তরুণদের দল, এখানে মুরব্বী কোনো লোক নেই। কারণ বাংলাদেশের ভোটারকে শুধু তরুণরা এবং শুধু ছাত্রদের, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক, অভিজাত ভিত্তিক এলিটদের একটা দল। এখানে শ্রমিকরা কই, এখানে দলিতরা কই, হিন্দু কোথায়, পাহাড়ি এরা কোথায়, কতজন মাদ্রাসা ছাত্র আছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো নেই। এর মানে এটা একটা ক্লাব, ইনক্লুসিভ কোন পলিটিক্যাল পার্টি নয়। দল হতে হবে সবার, শ্রমিকদের, ছাত্রদের, বয়স্কদের, সাবেক সেনা অফিসারদের, সব শ্রেণী পেশার মানুষের। এই ক্যারেক্টারটা এখানে নেই। কারণ শুধু ওই কিছু ছাত্রদের আকর্ষণ বা কিছু তরুণদের আকর্ষণ পাবে। এই যারা এখানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছে তাদের মধ্যেও কিন্তু কোনো বয়স্ক লোক নেই, কিন্তু শুধু তরুণরা কি এদেশের নাগরিক? হ্যাঁ, অবশ্যই তারুণ্য ভিত্তিক এটার অনেক উপকারিতা আছে, কিন্তু এর ক্ষতিকার দিকও আছে।
এটা তাদের ব্যর্থতার একটা কারণ হবে। ইনক্লুসিভ হতে পারেনি, তবে গে নিতে পেরেছে, এটা তাদের একটা দিক, এটা মনে রাখবেন। মানচিত্রে যে ঘটনাটা পুরো কাশ্মীরকে ভারতের দেখানো, আবার পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না এই ট্যাগও দিয়ে দিয়েছে, তো বোঝা যায় যে আসলে কোনপন্থী রাজনীতি চলবে, কি মার্কিনপন্থী রাজনীতি চলবে নাকি ভারতপন্থী পাকিস্তানপন্থী চলবে না বলেছেন, ঠাঁই নেই। কিন্তু চীনপন্থী মার্কিনপন্থী এগুলো তো বলেন নাই। মানে এখানে নতুন রাজনৈতিক কোনো বন্দোবস্ত নেই, পুরনো বন্দোবস্তই, নতুন রূপ, জাস্ট নতুন বোতলে পুরনো মদ। এখানে আমি মনে করি না যে কোনোভাবে এটা বেশি দিন সফল হবে। আর বিশেষ করে এই দলটার ভাঙন অনিবার্য, এইটা আমি বলে দিই লাস্ট পয়েন্ট, সপ্তম পয়েন্ট। যেহেতু এই দল ইনক্লুসিভ হতে পারেনি, আর বিপ্লব তো শুধু এরা করেনি, আরো লক্ষ কোটি মানুষ 24শে গণবিপ্লবে অংশগ্রহণ করেছে। অতএব এই দলের যে এই গেটে ঢুকিয়ে যে আকাম টাকাম ওরা ঘটাইলো টাকা পয়সার অনিয়ম টনিয়মের মাধ্যমে, এতে এই তরুণরাই আরো ইনক্লুসিভ আর একটা দল করবে। সেই দল যখন সামনে আসবে তখন এই দল থেকে অর্ধেকের বেশি লোক ওই দলে চলে যাবে, তখন এই দলটা এমন একটা ধাক্কা খাবে, ওই খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক বুঝতে পারছেন আজকের ভিডিও কেমন লেগেছে আপনার কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই